এমনি ক্যাপিটাল স্ট্রাকচার সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে? মানে ক্যাপিটাল স্ট্রাকচারটা আসলে কি? বুঝলাম তো ফার্স্ট সেমিস্টারে ঢুকে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি যদি না হয় আমি বলতেছি। হচ্ছে ফাইন্যান্স আপনার ফাইন্যান্স আসলে রিলেটেড টু ইনভেস্টমেন্ট ডিসিশন। মানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্টে ইনভেস্ট করব বা আমরা যে টাকাগুলো পাচ্ছি সেগুলো তো কত খাটায় সেখানে একটা রিটার্ন বের করবে। সো ফাইন্যান্সিয়াল ম্যানেজার যখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মধ্যে কিন্তু আপনার অনেকগুলো কম্পোনেন্ট আছে, যেমন হচ্ছে যদি বলি যে ফোরকাস্টিং করা, প্রোফর্মা স্টেটমেন্ট ইনিশিয়েট করা, আগের স্টেটমেন্টগুলো দেখে, দেন হচ্ছে প্ল্যান তৈরি করা যে কীভাবে আমরা কোন কোয়ার্টারে কতটুকু ফান্ড অ্যালোকেট করবো এভরিথিং। তো এটার পাশাপাশি আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন। ইনভেস্টমেন্ট ডিসিশনটা আসলে মোস্টলি নির্ভর করে হচ্ছে আমি কতটুকু ফান্ড পাচ্ছি বা বিভিন্ন রিসোর্স দিয়ে কতটুকু ফান্ড আমি গ্যাদার করতে পারছি। সো এই ইনভেস্টমেন্ট ডিসিশনটার কথা যখন আসে তখন আসে ফাইন্যান্সিং ডিসিশন, মানে আমি ফাইন্যান্সিংটা করবো কীভাবে। সেই ফাইন্যান্সিং ডিসিশনটা আসলে ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডটা নিয়ে ডিল করে। অর্থাৎ আমার লায়াবিলিটিটা কী বা আমি লায়াবিলিটিটা দেখব, কারণ আমি যখন কারো কাছ থেকে লোন নিচ্ছি সেটা তো আমার জন্য লায়াবিলিটি। দেন আবার যখন আমি শেয়ার হোল্ডার্সদের কাছে আমার কোম্পানির মালিকানা দিচ্ছি ওইটাও কিন্তু আমার জন্য একটা লায়াবিলিটি, কারণ আমার হচ্ছে ইকুইটি হোল্ডার্সদেরকে একটা ডিভিডেন্ড বা লভ্যাংশ ব্যয় করতে হবে। হ্যাঁ, সো এই ফাইন্যান্সিং ডিসিশনটা দুইটা টার্মে চলে আসে, শর্ট টার্ম আর লং টার্ম। শর্ট টার্ম হচ্ছে আমরা লেস দেন 1 ইয়ার করি, এটাকে আমরা আরেকটা কথায় বলি সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা লেস দেন 1 ইয়ার। আর লং টার্ম নিয়ে যখন আমরা কথা বলি তখন এই ক্যাপিটাল স্ট্রাকচারের ব্যাপারটা চলে আসে। ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি ক্যাপিটাল মিক্স। ক্যাপিটাল মিক্স করে যে স্ট্রাকচারটা আমরা তৈরি করি সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে ক্যাপিটাল মিক্সটা কি? ক্যাপিটাল মিক্সটা হচ্ছে আপনার যে ফান্ড যে সোর্স আছে, আপনি যে ফাইন্যান্সিংটা করবেন সেই ফাইন্যান্সিংটা হচ্ছে কতটুকু পোর্শন আপনি ডেট নিচ্ছেন আর কতটুকু পোর্শন আপনি মালিকানা, মানে আপনার কোম্পানি ইকুইটি ডিস্ট্রিবিউট করে ফান্ড গ্যাদার করতেছে। এই দুইটা যখন আমরা মিক্স করবো এটাকে আমরা বলি ক্যাপিটাল মিক্স। হ্যাঁ, সো ক্যাপিটাল স্ট্রাকচারে যদি আমরা বাংলায় বলি তাহলে মোস্টলি ইটস আ মিক্স অফ ডেট অ্যান্ড ইকুইটি। ডেট অ্যান্ড ইকুইটি নিয়ে যেই ধরনের ফাইন্যান্সিং করা হয় এটাকে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার বলছি। সেই ওভারভিউটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, তারপরে যদি আপনারা আরেকবার দেখেন এটা একটু সহজে দেখা। Capital structure is the part of financial structure that represent long-term sources. Or in other words, it refers to the mix of long-term sources of funds such as debentures, long-term debt, preference share capital, equity share capital. So, if debentures the long-term debt কিন্তু সেই ডেটের মধ্যেই পড়ে, আবার প্রেফারেন্স শেয়ার ইকুইটি শেয়ার কিন্তু ইকুইটির মধ্যেই পড়ে। সো ইকুইটি থেকে এগুলো হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। আপনারা তো আরো ভালো বুঝবেন এই জিনিসগুলো নিয়ে, অলরেডি ডিলিং ইন দ্য ব্যাংকস। সো ডেবেঞ্চার্স হচ্ছে এক ধরনের বন্ড, এটা একটু যেহেতু আছে এখানে একটু বলি, সেটা হচ্ছে যে আমরা তো বন্ড ইস্যু করি, ইনভেস্টমেন্ট ব্যাংক বন্ড ইস্যু করে। সো ইনভেস্টমেন্ট ব্যাংক যখন কোনো ধরনের বন্ড ইস্যু করতে যাবে তখন কিন্তু তারা কোলাট্রাল নেয় কোম্পানির কাছ থেকে। মানে ঘটনাটা এরকম ঘটে যে আপনার ফান্ড দরকার কোম্পানির কাছ থেকে, মানে কোম্পানির ফান্ড দরকার, কোম্পানি কার কাছে যে ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে। ইনভেস্টমেন্ট ব্যাংক তারপরে বলে যে ঠিক আছে তোমার জন্য আমি এই ধরনের বন্ড বা স্টকস ইস্যু করতেছি, তোমাকে এত টাকা দিচ্ছি। দেন টাকা কিন্তু কোম্পানি আগেই পেয়ে যায়, ওই যে আপনার যে স্টকস বা বন্ড যেগুলো আছে সেগুলো কিন্তু সাধারণ পাবলিকের কাছে ইনভেস্টমেন্ট ব্যাংক রিসেল করে। কোম্পানি কিন্তু ডিরেক্টলি কখনো আমরা যে দেখি যে আপনার ডিএসসি সিএসসি
যে স্টক মার্কেটে যে আমরা স্টকসগুলো দেখতেছি এগুলো কিন্তু কোম্পানি ডিরেক্ট ইনিশিয়েট করা ইনভেস্টমেন্ট ব্যাংকের থ্রুতে চ্যানেলিংটা হয় কিন্তু হ্যাঁ বাট ইনভেস্টমেন্ট ব্যাংক কিন্তু আগেই আপনাকে ফান্ডটা দিয়ে দেবে কোম্পানি টাকাটা দিয়ে দেবে তার এগেনস্টে কোম্পানি কি করে কোলাটেরাল নিয়ে নেবে সাপোজ আমি বললাম যে আমার মানে কোম্পানি বললো যে আমি একটা সিনেমা হল বানাবো আমার এরকম টাকা দরকার বন্ড ইস্যু করবো থ্রু বন্ড থ্রু ডেট আমাকে টাকা দেবে তো তখন কি করে কোম্পানি হচ্ছে আপনার যদি কোলাটেরাল না রাখে আপনি দেখা যাবে যে সিনেমা হল না বানালে টাকা নিয়ে আপনি পুরো চলে গেছে টাকা মেরে গেছে সেই জন্য কি করা হয় যে কোম্পানি একটা কোলাটেরাল রেখে দেয় বন্ডগুলো যে ইস্যু তার এগেন্স্ট এখন যে সকল বন্ডে বা ডেট ইনস্ট্রুমেন্টে কোলাটেরাল নেয় না ওগুলোকে আমরা বলি ডেবেঞ্চার্স মানে ডেবেঞ্চার্সে কোনো ধরনের কোনো কোলাটেরাল থাকে না ইয়ার এগেন্স্ট মানে আপনার এই ডেট ইনস্ট্রুমেন্টের এগেন্স্ট যেটা বন্ডের ক্ষেত্রে থাকে সো ডেবেঞ্চার্স আর মোর রিস্কি রিটার্নও যেমন আপনি হচ্ছে যদি ডেবেঞ্চার্স ইস্যু করতে যান তাহলে ব্যাংক বেশি ইন্টারেস্ট চার্জ করবে কম্পারেটিভলি বন্ডস সো এটা রিস্কি বেশি সো ক্যাপিটাল স্ট্রাকচার একটা খুব প্রাইমারি লেভেলের কোয়েশ্চেন থাকে এরকম যে বন্ড ভার্সেস ডেবেঞ্চার্স দুইটা কিন্তু আপনাকে একটা ফিক্সড ইন্টারেস্ট দিবে কিন্তু একটা কোলাটেরাল মানে ব্যাক বাই অ্যাসেট আর একটা ব্যাক বাই অ্যাসেট না এটা একটা জিনিস দেন আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার আর হচ্ছে ইকুইটি শেয়ার ইকুইটি শেয়ারটা কি কোম্পানির ডিরেক্ট মালিকানা মানে কোম্পানির আপনি একটা অংশের মালিক যতটুকু আপনি নেবেন সেটাকে আমরা ইকুইটি শেয়ার বলি ভোটিং শেয়ারস বলি কমন স্টকস বলে থাকি দেন হচ্ছে আপনার অর্ডিনারি শেয়ারও বলে থাকি চারটা নামে এটাকে বলা হয় তো সেটা হচ্ছে আপনি কোম্পানির মনে করেন চাঙ্ক অফ যে পুরো 100% থেকে কয়েকটা শেয়ার যদি আপনি কিনেন তাহলে হচ্ছে আপনি কোম্পানির ডিরেক্ট মানে শেয়ার হোল্ডার এবং কোম্পানি ওই যেরকম পারফর্ম করবে ওই অনুযায়ী আপনার শেয়ারের বেসিসে আপনি ডিভিডেন্ড পাবেন প্রফিট মানে ডিভিডেন্ড বলতে তো আপনি তো পুরো প্রফিট পাচ্ছেন না একটা অংশ পাচ্ছেন সো ওই অনুযায়ী ডিভিডেন্ড পাবেন কিন্তু প্রেফারেন্স শেয়ারে যেটা হয় সেটা হচ্ছে যে বন্ডের মতো আপনাকে একটা ফিক্সড পে কোম্পানি অফার করে ইনকাম হোক বা না হোক ফিক্সড একটা ফিক্সড একটা পেমেন্ট আপনাকে কোম্পানি দিয়ে থাকে হচ্ছে প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে হয় কিন্তু ওইটাও কিন্তু কোম্পানির মালিকানা মানে কোম্পানির একটা অংশ আপনাকে দিচ্ছে এটা হচ্ছে ফিক্সড থাকে হ্যাঁ ফিক্সড থাকে কিন্তু ভোটিং শেয়ারস বা ইকুইটি শেয়ারসে কিন্তু ফিক্সড থাকে না সো প্রেফারেন্স শেয়ারে যেটা হয় যে আপনার কোনো ভোটিং রাইটস নেই মানে আপনি যদি অর্ডিনারি শেয়ার হোল্ডার হন তাহলে আপনাকে এসিআই দেখা যাবে যে কার্ড দিয়ে আপনাকে আমন্ত্রণ করবে যে আসেন আমাদের চেনে কিন্তু ইয়ার ক্ষেত্রে প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে এটা হবে প্রেফারেন্স শেয়ারের পেমেন্টটাও লাস্টে দেওয়া হয় না প্রেফারেন্স শেয়ারের পেমেন্টটা আগে দিয়ে দেওয়া হয় আর অর্ডিনারি শেয়ারটা পরে দেওয়া হয় আচ্ছা সো এইটা হচ্ছে আপনার মানে ওভারভিউ একটা ক্যাপিটাল স্ট্রাকচার সম্পর্কে আর রিজার্ভ সারপ্লাস তো আমরা বুঝি যে কোম্পানি যখন দেখা যাচ্ছে যে একটা কোনো ইভেন্ট ইনিশিয়েট করছে তখন ওখান থেকে কোম্পানির সারপ্লাস হচ্ছে সো সারপ্লাসটাই হচ্ছে আলটিমেটলি তার জন্য সে নেক্সট কোয়ার্টারের জন্য রিজার্ভ রাখলো ওখান থেকে সে ফান্ড পুল করতে পারে ক্যাপিটাল স্ট্রাকচার করার জন্য এটা গেল এইবার স্টার্ট করার আগে যদি আমরা একটু দেখি ব্যালেন্স শিটে আপনি দেখবেন যে এইখানে কারেন্ট লায়াবিলিটিস নামে একটা কথা বলা হয়েছে সো এই পার্টটা হচ্ছে ফার্স্ট অফ অল ইনভেস্টমেন্ট ডিসিশনের কথাই যখন আসে তখন ফাইন্যান্সিং এর কথা চলে আসে ফাইন্যান্সিং ডিসিশন ফাইন্যান্সিংটা ডিল করে ফাইন্যান্সিং ডিসিশনে ডিল করে হচ্ছে এই লায়াবিলিটি সাইডটা নিয়ে যখন আমরা শর্ট টার্ম আর লং টার্ম বলবো তখন শর্ট টার্ম এতটুকু আর লং টার্ম হচ্ছে নিচে দেখেন এখানে লং টার্ম লায়াবিলিটিস কথাটা লেখা আছে নোটস পেয়েবল বন্ডস পেয়েবল কমন স্টক সো এই দুটো জায়গা নিয়ে কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচার ডিল সো লায়াবিলিটিস এর লং টার্ম সাইডটা নিয়ে হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিল করা অর্থাৎ এইখানে যে আপনি যে অ্যামাউন্টগুলো দেখতেছেন এই সবগুলাই হচ্ছে আউটপুট অফ ক্যাপিটাল স্ট্রাকচার এটা হচ্ছে ভিজুয়ালি আপনাদেরকে দেখাইলাম যে আসলে ব্যালেন্স শিটে ক্যাপিটাল স্ট্রাকচারটা বা ক্যাপিটাল মিক্সটা কিভাবে রিপ্রেজেন্ট হয় আচ্ছা এখানে যদি আমরা একটু বলি যে ক্যাপিটাল স্ট্রাকচার সম্পর্কে কিছু আইডিয়া সেটা হচ্ছে যে ইকুইটি আর ডেটার মধ্যে যে ব্যালেন্স করা সেটা ক্যাপিটাল স্ট্রাকচারিংয়ের মাধ্যমে আমরা করি আপনি যদি 100% ডেট নেন সাপোজ আপনি ধানের ব্যবসা করবেন 100%
100% লোন দিবেন, ইকুইটি নিবেন না। এখন বন্যা হবে আর ব্যাংক তো এসে আপনার টাকা ফেরত কেন ভালো হতো। টাকা যদি না দিতে পারেন তখন তো আপনার মনে করেন যে আপনি তাকে বলবেন যে আমার বন্যায় সব কিছু শেষ করে দিচ্ছেন, কীভাবে টাকা দেবে? ব্যাংক তো সেটা শুনবে না, ব্যাংক আপনাকে ছাড় দেবে। ওয়ান স্টেজ দেউলিয়া ঘোষণা করবে, ব্যাংকরাপসি হবে। সো এর জন্য দেখা যায় যে কোনো কোম্পানি, এখনকার বিশ্বে কোনো কোম্পানিকে আমরা দেখি না যে ফুল লোনে চলবে। কোনো কোম্পানিকে আপনি দেখবেন না যে শুধু লোন নিয়ে চলতেছে। কোম্পানি যখন কর্পোরেশন ফরম্যাটে চলে যায় তখনই কিন্তু সে আইপিও ইস্যু করে, যেটাকে আমরা বলি ইনিশিয়াল পাবলিক অফারিং। এটাও একটা ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের থ্রুতে চ্যানেলিং হয় এবং আমরা যে ক্রাউড ফান্ডিংটা করি, অর্থাৎ আমরা যে শেয়ার মার্কেট থেকে যে ফান্ড পুল করি, এটা কিন্তু আইপিওর মাধ্যমে হয়, এটা আমরা ইনিশিয়াল পাবলিক অফারিং করি। সো জিনিসটা হচ্ছে যে ইকুইটি অ্যান্ড ডেটের মধ্যে যদি ব্যালেন্স না করা যায়, বা আপনি যদি না বুঝেন যে কতটুকু আমি ইকুইটি সাইডে রাখবো, কতটুকু আমি ডেট সাইডে রাখবো, তাহলে আপনার একটা ইনএফিশিয়েন্ট স্ট্রাকচারিং হবে, যার ফলে একটা বড় ধরনের চওড়া দাম ওই কোম্পানিকে দিতে হবে। তো এটা হচ্ছে মানে ক্যাপিটাল স্ট্রাকচারিং পলিসি একটা মেইন পারপোজই হচ্ছে যে ব্যালেন্স করে ইকুইটি আর ডেটের মধ্যে। সো এটা একটা ব্যাপার। দেন ডেটকে বলা হয় হচ্ছে চিপেস্ট সোর্স অফ ফান্ড। এটার একটা ডেফিনেশন যদি আপনি বলেন যে চিপেস্ট সোর্স। চিপ কেন? কারণ আপনার ইকুইটি বা আপনার কোম্পানির মালিকানা যদি কাউকে দেন, তাহলে কোম্পানি যেভাবে পারফর্ম করবে ওই অনুযায়ী কিন্তু ওই শেয়ার হোল্ডারকে আপনার পেমেন্ট ব্যাক দিতে হবে, আপনি কম দিতে পারবেন। কিন্তু আপনি যদি একটা পার্টিকুলার টেনিউরের জন্য লোন নিয়ে নেন এবং একটা পার্টিকুলার ফিক্সড একটা ইন্টারেস্টের এগেনস্টে, তখন কিন্তু কেয়ামত হয়ে গেল ইন্টারেস্ট রেট চেঞ্জ হবে নাকি স্যার? চেঞ্জ হবে হবে না। সো এর জন্য ডেট কিন্তু বলা হয় যে চিপেস্ট সোর্স। হ্যাঁ, ইন্টারেস্ট রেট বাড়লে বাড়বে, কিন্তু আপনার হচ্ছে ওই যে দেখা যায় যে আপনি 5 বছরের জন্য টাকা লোন নিয়ে নিয়েছেন, একটা ফিক্সড ইন্টারেস্ট রেটে অলরেডি হচ্ছে ব্যাংকের সাথে আমার ডিলিংস হয়ে গেছে। সো ওইটা তো আমি চেঞ্জ করতে ওর থেকে নিচে নামবে না, উপরে সেটা ঠিক। তো এটাই মানে বাট ইয়ার ক্ষেত্রে, ওনারশিপের ক্ষেত্রে যেটা মনে করেন যে কোম্পানি যা লাভ করে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাকে ব্যাক দিতে হবে। সো এটা হচ্ছে একটা ব্যাপার যে আমরা পুরোপুরি ইকুইটি নির্ভর আবার কোনো ক্যাপিটাল স্ট্রাকচার করতে পারবো, মানে স্ট্রাকচারিং করতে পারবো। Some firms become too much defensive to debt. হ্যাঁ, মানে too much defensive বলতে বোঝাতে চাচ্ছি যে তারা বলে যে না, যে চিপেস্ট সোর্স যেটা, এটা দিয়ে আমরা ফাইন্যান্সিং করবো এবং এটা দিয়ে আমরা চলবো, সমস্যা নাই। এবং তারা কি করে প্রচন্ড পরিমাণে ডেট নেয়, লোন নেয়, নিয়ে আর এটা কন্ট্রোল করতে পারে না, এন্ড আপ বিং ব্যাংকরাপ্ট। সো এটাও একটা ফ্যাক্টর। দেন বেসিক্যালি ক্যাপিটাল স্ট্রাকচার আমরা যেটা করি, ক্যাপিটাল স্ট্রাকচারের পারপোজ যদি আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে আপনি যেখান থেকে ফান্ড নিয়ে থাকেন না কেন, আপনার কস্ট অফ ক্যাপিটাল, যেমন আপনারা আই দেখছেন, আই বা টাইম ভ্যালু অফ মানি যদি করে থাকেন, বা ক্যাপিটাল স্টক ভ্যালুয়েশন, বন্ড ভ্যালুয়েশন তো অলরেডি করেছেন। সো এখানে একটা কথা বলা হয় যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। সো এই আইটা কিন্তু আপনার দুইটা পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে ডিফাইন করা যায়। একটা হচ্ছে ইনভেস্টর পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে আপনার বড় যে লেন্ড করতেছে, যার যে টাকা নিচ্ছে তার পার্সপেক্টিভ। সো আপনি যখন ইনভেস্টমেন্ট বা আপনি যখন কাউকে টাকা ধার দিচ্ছেন, তখন এই আইকেই আমরা বলি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। মানে আমার 10% দরকার বা 12% দরকার, আমার রিটার্ন, আমি এটা ক্যালকুলেশন করে বের করবো। আবার অ্যাট দ্য সেম টাইম যে টাকাটা নিচ্ছে তার জন্য এই আইটার ভ্যালুই হয়ে যায় কস্ট অফ ক্যাপিটাল। মানে আমি যে ক্যাপিটালটা পাইলাম, এই ক্যাপিটালের এগেনস্টে আমাকে কি পরিমাণ কস্ট ইনকার করতে হবে সেটা, মানে আমি কস্ট আমি চেষ্টা করবো যে কমানো যত পারবো। যেখান থেকে আমি পয়সা নিয়ে মানে ফান্ড নিয়ে থাকি না কেন, আমি চেষ্টা করবো যাতে আমার কস্ট আমি কস্ট মিনিমাইজ করা যাবে। সো এই সেম আইটাই ইনভেস্টর পার্সপেক্টিভে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আবার সিমিলারলি যে টাকা বড় করতেছে, ধার নিচ্ছে বা ফান্ড নিচ্ছে, তার জন্য এটা হচ্ছে আপনার কস্ট অফ ক্যাপিটাল। সো ক্যাপিটাল স্ট্রাকচারিং এর সোল পারপাস হচ্ছে কস্ট অফ ক্যাপিটালটাকে মিনিমাইজ করা।
এবং আমাদের যে ফার্ম আছে সেটার ভ্যালুটাকে ম্যাক্সিমাইজ করা। হ্যাঁ, এটা অলরেডি একটা থিওরি আছে, বেশ কিছু থিওরি যখন যদি আমরা পড়ি টাইম পাইলে পড়বো, তো ওই সময় দেখবেন যে ভ্যালু অফ দ্য ফার্মের সাথে ক্যাপিটাল স্ট্রাকচারিং কীভাবে রিলেটেড সেটা এটা হচ্ছে মেইন পারপাস। সেখানে আমি একটা চার্ট দিয়েছি অলরেডি, এটা নিয়ে আমি প্রথমেই বলে দিয়েছি যে ইনভেস্টমেন্ট ডিসিশন থেকে আমরা ফাইন্যান্সিং ডিসিশন আসবো, দেন শর্ট টার্মে না গেলে লং টার্মে যাচ্ছি ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। এখান থেকে দুইটা আসে, একটা হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন আর একটা হচ্ছে ডেট প্লাস ইকুইটি মিক্স। এইটা এখন ডিভিডেন্ড নিয়ে আমরা আসলে কথা বলবো না, কারণ ডিভিডেন্ড পলিসি নামে আলাদা একটা চ্যাপ্টারই আছে যে আপনি আসলে কিভাবে আপনার যে শেয়ার হোল্ডার্স আছেন তাদেরকে ডিভিডেন্ডস ডিস্ট্রিবিউট করবেন, কোন কোয়ার্টারে করবেন, কীভাবে করবেন সেটা। সামনে যেহেতু আপাতত এই জায়গাটা নিয়ে ডিল করতেছি, সো এই জায়গাটা নিয়েই আমি টেবিলটাকে টানতেছি। সো এখানে একটা কথা আছে যে ফাইন্যান্সিয়াল লিভারেজ সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে? মানে লিভারেজ কথাটা আসলে আমরা অনেক করছি, যেমন টু বি অনেস্ট আমি নিজেও দুইটা কোর্স করার পরে লিভারেজ রেশিও করে লিভারেজ জিনিসটা কি এটা জানতাম না, পরে যে 3 নম্বর কোর্সে যে জানছি লিভারেজ কি। সো লিভারেজ রেশিওস নাম তো শুনছি, ওই যে ডেট টু ইকুইটি, ডেট রেশিওস, ইকুইটি রেশিওস। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যদি করেন সেখানে বেশ কয়েকটা রেশিও আছে, প্রফিটেবিলিটি, লিকুইডিটি, এফিসিয়েন্সি, তারপর হচ্ছে আপনার লিভারেজ, মার্কেট এফিসিয়েন্সি, লিভারেজ। তো সেরকমই এই লিভারেজ আমরা যে ডেট ইকুইটি যে মাপি, কি অবস্থা, আমরা তো হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে কি করি, একটা কোম্পানির হেলথ চেক করি, যে কোম্পানির অবস্থাটা কি আছে, তখন আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করি, রেশিওস ক্যালকুলেশন করি। সো ওই রেশিওসের মধ্যে একটা হচ্ছে লিভারেজ রেশিও, যার আন্ডারে হচ্ছে ডেট ইকুইটি, এই দুইটা জিনিসই আসে, ডেট রেশিও, ইকুইটি রেশিওস। আমরা একটা না থেকে আমরা পাবো যেটা ডেট রেশিও ক্যালকুলেট করতে হয়। তো লিভারেজের যদি ইংলিশ মিনিংটা বলি সেটা হচ্ছে যে গ্র্যাব করা বা গ্রিপ করা, মানে ধরা কিছু। হ্যাঁ, সো আপনি যখনই কোনো টাকা কারো কাছ থেকে বড় করবেন, ধার করবেন কর্পোরেশন ফরম্যাটে, ইন্ডিভিজুয়ালি না, মানে কোম্পানি যখন কোনো টাকা নেবে তখনই ওইটাকে আমরা বলি লিভারেজিং, ওই জিনিসটাকে বলা হয় লিভারেজিং। সো ফাইন্যান্সিয়াল লিভারেজ হচ্ছে আপনি যখন একটা টাকা যদি লোন নিয়ে থাকেন তখন এটা লিভারেজ, অর্থাৎ আপনি টাকাটা বড় করে ফাইন্যান্সিং করে যে ব্যাংক দিয়ে দিবেন, এই জিনিসটাকে আমরা বলি লিভারেজ বা লিভারেজিং। সো ফাইন্যান্সিয়াল লিভারেজ কখনই হবে যখন ডেট 1 টাকা হলেও থাকে, আর যদি ফুললি ইকুইটি বেস থাকে তখন এটাকে আমরা বলি আনলিভারেড ফার্ম, মানে লিভারেজ না। সো ডেট ইকুইটি মিক্স করতে লিভারেজের কথাটা চলে আসে, তখন এটা আপনার ডেট ইকুইটি আপনি যেভাবে মিক্স করবেন সেটার উপরে, সেটা ইপিএস এর উপর একটা ইফেক্ট ফেলবে। আর্নিং পার শেয়ার যদি খুব এফিশিয়েন্ট না হয়, আর্নিং পার শেয়ার কমে যাবে, মানে পার শেয়ারে শেয়ার হোল্ডার্সদের আর্নিং কমে যাবে, যার ফলে যেটা হবে যে আপনার তারা তাদের এক্সপেক্টেড টাকা যখন পাবে না, লাভ যখন দেখতে পারবে না, তখন ওখান থেকে শেয়ার হোল্ডার্সরা টাকা উঠায় নেবে, সেটা আপনার জন্য একটা প্রবলেম। আবার আপনি যদি টু মাচ ডেট নির্ভর হয়ে যান তাহলে রিস্ক কাজ করতে হবে প্রচুর, আপনি যদি টাকা ফেরত না নেন। সো এই দুই ফাইন্যান্সিয়াল লিভারেজ করার পর আপনি যখন লিভারেজিং করে ফেললেন তখন কিন্তু এই দুটো জায়গায় একটা বড় ইফেক্ট এটা ফেলতে পারে, এবং ওভারঅল যে ইফেক্টটা পড়বে সেটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটালের। যদি রিস্ক অনেক বেড়ে যায় তাহলে দেখবেন কস্ট অফ ক্যাপিটালের ভ্যালু বেড়ে গেছে। যেমন আপনি যদি ব্যাংক থেকে লোন ছাড়েন বা লোন নেন, সেক্ষেত্রে আপনি যদি লোনের টাকা ঠিক মতো না দিতে পারেন তাহলে ইন্টারেস্ট চড়া হারে বাড়তে থাকে। যদি আমি ফিক্স দিয়ে দিতে থাকি তাহলে সেটা আসলে সাইক্লিক বা কম্পাউন্ডিং হয়ে পারে না। মানে আমি যদি আমার টাইমগুলো মেনটেন করি, ঠিক না করলেই কিন্তু আপনার জন্য মনে করেন একটা মিস করছেন, খাস করে ওটা বেড়ে যাবে। হ্যাঁ, ওই কস্ট অফ, ওইটাই সেই, ওটাকে আপনার ফাইন্যান্সিয়াল ভাষায় কস্ট অফ ক্যাপিটাল, মানে আপনি যে ক্যাপিটাল বা অ্যাসেটটা নিচ্ছেন এটার জন্য আপনার কি কস্ট দিতে হচ্ছে সেটা। সো এইগুলোর ইফেক্টের উপরে ফাইনালি কস্ট অফ ক্যাপিটালের উপর একটা ইফেক্ট পড়ে। দেন কস্ট অফ ক্যাপিটাল ইফেক্ট ফেলে হচ্ছে ফার্মের ভ্যালু, মানে আপনার যদি কস্ট অনেক বেড়ে যায় তাহলে তো ফার্মের ভ্যালু কমে যাবে, ঠিক না? কারণ
কারণ আপনার যদি সবই টাকা দিয়ে দিতে হয় তাহলে ইনভেস্টররা তাদের টাকা উইথড্র করবে, ব্যবসা হবে না, আলটিমেটলি একটা বড় কোম্পানি ছোট ভ্যালুতে পরিণত হবে। সো ভ্যালুয়েশন বা কোম্পানি ভ্যালুয়েশনটা তো আসলে বেসিক্যালি গুডউইল ম্যাটার করে, কোম্পানি কেমন পারফর্ম করতেছে, কোম্পানির প্রোডাক্ট এভরিথিং উপরেই তো আসলে ভ্যালু অফ দ্য ফার্ম ডিপেন্ড করে, ঠিক না? সো এই জিনিসটাই এটা আপনাদেরকে আমি চেষ্টা করছি একটা সুন্দর চার্ট দিয়ে ইজিলি বুঝা দেওয়ার জন্য। দেখাই। আচ্ছা, এটা ডিফারেন্স অলরেডি আমি একটা মেজর ডিফারেন্স বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার মিন্স এন্টায়ার লায়াবিলিটি সাইড, আর ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস। হ্যাঁ, পরীক্ষা থাকতে পারে। হ্যাঁ, এটা ডিফারেন্স থাকতে পারে। আমি চেষ্টা করবো বেশি, আপনার কি ম্যাথ বেশি প্রেফার করেন না থিওরি বেশি? হ্যাঁ, ঠিক আছে স্যার, ম্যাথ দরকার করে ফেলেন। ম্যাথটাই আপনারা বেশি প্রেফার করেন, ঠিক আছে? আমি আমার তো ম্যাথও ছিল, এমসিকিউ ছিল, আবার এইগুলো ছিল, থিওরি ছিল। আচ্ছা আচ্ছা, অপশন দিতে হবে, যে ভালো ম্যাথ পারে ম্যাথ দিবে, যে একটা কোশ্চেনও থাকতে সাথে। অনেকে কিন্তু আবার আপনার থিওরি প্রেফার করে, অনেকেই করে। সো আমি যেটা করবো, যেটা আমার প্ল্যান, সেটা হচ্ছে যে আমরা যখন মোটামুটি সিলেবাস আপনাদের ইনিশিয়ালি পরীক্ষার আগ দিক দিয়ে আমরা একটা ডিসকাশন করবো, বা আমি যখন কোশ্চেন বানানোর টাইম হবে পুরো কোর্সটা আপনারা দেখবেন, দেন আপনাদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী যে আপনারা আসলে কোনটা প্রেফার করতেছেন, কীভাবে প্রেফার করতেছেন, ওটা নিয়ে দাঁড়ানো হচ্ছে একটা কোশ্চেন ইনিশিয়ালি। 40 মার্কসের উপর করতে স্যার, ওটা 10 মার্কস এমসিকিউ রাখলেন, একটা থিওরি একটা করতে 10 মার্কসের থিওরি রাখলেন, 20 মার্কসের ম্যাথ রাখলেন, এভাবে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে আমি এমসিকিউ তো থাকে আপনাদের এই কোর্সে কি থাকে, আমি মিডে দেখি। হ্যাঁ, মিডে 9 না, মিডে এমসিকিউ ছিল না। আচ্ছা, আগের কোর্স যেটা আগের সেমিস্টার তখন আর মিডের সময় ছিল না, তো ওই 10 ম্যাথের মার্ক বাড়ায়। আচ্ছা, তাহলে আমরা যেটা করি হচ্ছে আপনার এই কোর্স যখন আমরা শেষ করে ফেলবো, মানে এটা যখন রেডি, মানে একদম সব শেষ, তখন যে আমরা একটা ডিসকাস করবো কীভাবে জিনিসটাকে আগানো যায়, আপনাদের ফ্লেক্সিবিলিটি। আমি চাই যে আপনারা ফ্লেক্সিবিলিটি পান, কোর্সটা কঠিন বাট যাতে ইজি গোয়িং না, দ্যাটস মাই এইম। আচ্ছা, সো এখানে দেখেন যে ডিউরেশন যদি করে এটা শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম দুটার ক্ষেত্রেই হয়, যেহেতু ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের একটা পার্ট হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, আর এটা হচ্ছে শুধুমাত্র লং টার্মের জন্য। দেন কস্ট অফ ক্যাপিটাল সেভাবে এখানে কনসিডার হয় না, হয় না এরকম একটা অবস্থা, কিন্তু এখানে হয়। এখানে একটা বড় বেসিস হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, কারণ আপনি তো ফান্ড নিচ্ছেন, এগেইনস্টে তো আপনি যাদের কাছ থেকে নিচ্ছেন তাদেরকে তো ওই আইটা দিয়ে দিতে হবে, ইন্টারেস্ট রেটটা তো দিতে হবে। সেখানে কিন্তু কস্ট অফ ক্যাপিটাল একটা বড় বেসিস। সেটা হচ্ছে শর্ট টার্ম লং টার্ম ফাইন্যান্সিয়াল ডিসিশনের জন্য ইউজ করা হয়, আর এটা হচ্ছে লং টার্মের জন্য ইউজ করা হয়। এটার সাথে একটু যদি এই কোয়েশ্চেনটা থাকে তাহলে একটু চেষ্টা করবেন যে এক্সাম্পলও দিতে, একটা সাইড করে, মানে যদি 5 মার্ক থাকে তাহলে 4টা ডিফারেন্স দিলাম, একটা এক্সাম্পল দিলাম, সব ঠিক থাকলে স্কোর 5 আউট অফ 5 এরকম। অবজেক্টিভ নিয়ে অলরেডি আমরা কথা বলছি, তো ম্যাক্সিমাইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল, মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ শেয়ার ভ্যালুকে যত আমি ম্যাক্সিমাইজ করতে পারবো। আবার অর্ডিনারি শেয়ার, মানে শেয়ার মার্কেটে যে শেয়ারগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্ডিনারি শেয়ার, সো সেটাকেও আমরা মানে পারপাস মানে অবজেক্টিভ আরেকটা যে কতটুকু ম্যাক্সিমাইজ সেটা করা যায়। যত এফিশিয়েন্ট ওয়েতে ক্যাপিটাল স্ট্রাকচার ক্যাপিটাল মিক্স হবে তত মানে হচ্ছে আপনার শেয়ার ভ্যালু ততটাই ম্যাক্সিমাইজ হবে। কারণ আপনার মোট কথা হচ্ছে যে এটা একটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা মানে সেগমেন্ট যে কোনো ফাইন্যান্সিয়াল ম্যানেজারের জন্য, যে আমি আসলে আমার এই ফান্ডটাকে কীভাবে ম্যানেজ করব। যত এফিশিয়েন্ট ওয়েতে ম্যানেজ করব আমার বিজনেস ভালো হবে, এবং ওইটা আলটিমেটলি কিন্তু শেয়ার ভ্যালু দেবে, আমার ভ্যালু অফ দ্য কোম্পানির উপর একটা বড় এফেক্ট ফেলবে। সো এটাই প্রথমটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটালকে মিনিমাইজ করবো, ভ্যালু অফ দ্য শেয়ারকে ম্যাক্সিমাইজ করবো, এটাই হচ্ছে মেইন পারপাস বা অবজেক্টিভ। আচ্ছা, মেজর ড্রাইভার্স অলরেডি আমরা বলে দিচ্ছি, ইকুইটি অ্যান্ড ডেট, শেয়ার হোল্ডার্স ফান্ড, লোনস, বন্ডস, আদার ফর্মস অফ বরোয়িংস। যেগুলো আমি একটু তাড়াতাড়ি স্কিপ করে যাচ্ছি, এগুলো আপনারা আই গেস বুঝবেন কি ফিচার্স কি, ফ্লেক্সিবিলিটি, আপনি ফান্ড রেজ করতে পারবেন, দেন মানে যে কোনো সময় আপনার ডেট দরকার, লোন দরকার, আপনি লোন গ্যাদার করতে পারবেন। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইকুইটি ডাইলেশনটা। ইকুইটি ডাইলেশনটা একটু আমি আপনাদেরকে বলি, একটু হালকা আমরা জানার জন্য, পরীক্ষায় যে কোনো এমন না জেনে রাখতে পারবেন। সেটা হচ্ছে
কোম্পানি একটা টেকনিক খাটায়, সেটা হচ্ছে কোম্পানি তার বেসড অন পারফরমেন্সের উপরে বা কোম্পানির যে অবস্থা যাচ্ছে তার উপরে সে চাইলে এই যে যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে সেহেতু সে চাইলে আরও নতুন শেয়ার ইন্ট্রোডিউস করতে পারে। সো আমরা যখন কোম্পানির পার্সপেক্টিভে দেখি, কোম্পানি কিন্তু পার্সেন্টেজে শেয়ার ইস্যু করে না। কোম্পানি হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে যে ইনভেস্টমেন্ট ব্যাংক সব কিছু থ্রো চেক করে, তবে আপনারা লোন দেন, সব কিছু চেক টেক করে দেন, সে ডিসাইড করে যে কয়টা শেয়ার আরও ইস্যু করা যেতে পারে, কিরকম ধরনের শেয়ার, কয়টা শেয়ার, নাম্বারস অফ শেয়ারস। সো যেটা হয় কোম্পানি মাঝে মাঝে যেটা করে সেটা হচ্ছে সাপোজ একটা কোম্পানির 100টা শেয়ার আছে, তো 100 শেয়ারের মধ্যে আপনি মনে করেন 10টা ওনার, তার মানে আপনি কোম্পানির 10% ওন করেন। তো ইকুইটি ডাইলেশনে বা ওনারশিপ ডাইলেশনে যেটা হয় সেটা হচ্ছে কোম্পানি আরও যদি 100টা, মানে কীভাবে চাপটা দেয় কাছ থেকে টাকা বের করে দেবে, এটা একটা টেকনিক। আরও যখন 100 ইন্ট্রোডিউস করে তখন শেয়ার হয়ে গেল কত, 200। এখন এই 200 10% কত, 5, মানে সরি 200-র মধ্যে 10টা শেয়ার কত, 5%, ঠিক না? সো এখন মনে করেন যে আপনি বা আমি যে জাস্ট 5 দিন আগেও 10% ওনার ছিলাম কোম্পানি, তারা কিন্তু পাগল হয়ে যাবে যে আমি 10% ওন করতাম, 5% কিভাবে হয়ে গেল। না, কোম্পানিকে জিজ্ঞেস করবো যে আমার 5%। কোম্পানি বলবে যে আমরা আরও 100টা শেয়ার নতুন ইস্যু করছি, আপনি যদি 10%-এর মালিকানা চান তাহলে আরও 10টা শেয়ার কিনতে হবে, আর 20টা কিনতে হবে, না 10টা কিনতে হবে, তাহলে 200 20 হয়ে যাবে। সো আমি করবো কি, তখন আগে খুবই দুঃখে যেমনি হোক আমি আরও 10টা কিনবো, 10টা কিনে আমি আমার 20 শেয়ারসে আমার 10% নাম করবো। সো এই যে আমি যখন 10টা কিনলাম, সাথে সাথে আপনাকে আমি টাকা দিব না, কোম্পানির ফান্ড কিন্তু বেড়ে গেল। এটাকে বলো ওনারশিপ ডাইলেশন বা ইকুইটি ডাইলেশন বলে। তো এটা তো আপনাদেরকে একটা বড় মার্জিন দেখাইলাম, 10 থেকে 5, মানে ইজিলি বোঝার জন্য। কিন্তু ইন রিয়েল ওয়ার্ল্ড যেটা হয়, ওই কিছু শেয়ার ইনক্রিজ করার সাথে সাথে 10টা মার্জিন 10% 1% চলে আসে। হ্যাঁ, না সে অবশ্য আসতে পারে, কিন্তু ইন জেনারেল এত হয় না। এত তখনই হয় যখন আপনার চাপ অফ, মানে অনেক শেয়ার একসাথে আপনার বাট ইন জেনারেল যেটা হয় যে 10 থেকে 8-এ নামে বা 9-এ নামে। এখন ইনভেস্টররা কি করে, ওই যে গ্যাপটা হয়ে গেছে ওটাকে আবার ফুলফিল করার জন্য নতুন শেয়ার। সো রিস্ক অ্যান্ড রিটার্ন, তো এটা রিস্ক হচ্ছে যে আমার ক্যাপিটাল স্ট্রাকচারের একটা বড় ফিচার হচ্ছে রিস্ক, কারণ এখানে আপনি লোন নিচ্ছেন, তারপরে কোম্পানি শেয়ার দিচ্ছেন। সো রিস্ক একটা ব্যাপার আছে, যে এটা হচ্ছে ট্রেড অফ করে আর কি, রিস্ক অ্যান্ড রিটার্ন। তো এটা একটা ফিচার্স ক্যাপিটাল স্ট্রাকচারে। আর রিটার্ন তো আপনার হচ্ছে আপনি যত অপটিমাইজ ওয়েতে সাজাবেন তত বেশি রিটার্ন আপনি জেনারেট করতে পারবেন। টাইপস অফ ক্যাপিটাল স্ট্রাকচার যদি বলি, 3টা টাইপ। ইকুইটি অনলি স্ট্রাকচার, শুধুমাত্র ইকুইটি দেওয়া হয়। ডেট অনলি স্ট্রাকচার, পুরাটাই ডেট দেওয়া হয়। বাট এখন বর্তমান বিশ্বে দুটা ভয়, দুটা আপনি পাবেন না, দেখবেন না, আমার মনে হয় না দেখবেন, দেখতে পারেন প্রাইভেট কোম্পানিগুলোতে দেখা যায়, বাট তাও তারা লোন নিয়ে থাকে, তারা ব্যাংক থেকে লোন নিচ্ছে। হাইব্রিড স্ট্রাকচার এখন চলে যেটা হাইব্রিড স্ট্রাকচার কম্বিনেশন, মানে এটা আমাদের কোনোটা চলে না, তাও মানে পড়া আমাদের। আচ্ছা, এটা অলরেডি বলছি যে লিভার ফার্ম কি, মিক্স অফ ইকুইটিতে। আনলিভার্ড হচ্ছে পুরাটাই হচ্ছে ইকুইটি দিয়ে হবে। নেট ইনকাম কিছু এখানে ফর্মুলা আছে, আমরা যখন ম্যাথ করবো তখন আরো ক্লিয়ার হবে। সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচারে হচ্ছে 4টা শর্ত, মানে 4টা কম্পোনেন্ট আছে। সাউন্ড আমরা যে বলি যে রোপ ইউর ইন সাউন্ড, মানে আপনি খুব ভালো বা মানে সুস্থ আছে, এই কথাটা বলি না। সো ওরকমই আপনার সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচার। সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচার তখনই হবে যখন ব্যালেন্স থাকবে, অর্থাৎ ইকুইটি আর ডেটের মধ্যে একটা ব্যালেন্স থাকবে, অপটিমাম মিক্স হবে, মানে আপনার কস্ট অফ ক্যাপিটাল কম। কারণ আপনি দেখবেন যে অনেক ধরনের সোর্স আছে, অনেক জায়গা থেকে কিন্তু আপনি হচ্ছে ফান্ড পাচ্ছেন। দেখা যায় যে এ ব্যাংক থেকে আপনি কম ইন্টারেস্টে লোন নেবেন, আবার বি ব্যাংক থেকে বেশি ইন্টারেস্ট। সো এইভাবে করে দেখা যায় যে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট রেট অফার করতেছে। সো ওইটার উপর বেস করে আপনাকে একটা চার্ট বানাইতে হবে যে আচ্ছা এই 10টা সোর্স অফ ফান্ডস আছে, এই 10টা সোর্স থেকে আমার কোন সোর্সটাকে যদি আমি মিক্স করি তাহলে আমার ক্যাপিটাল মিক্সটা অপটিমাইজ হবে, মানে অপটিমাইজ আমি পাবো।
সো ওইটা হচ্ছে ক্যালকুলেশন করে বের করতে হবে, কোনো একটা অঙ্ক আছে আমাদের, ওইটা আমরা আবার করব। সো ফার্স্ট যে ফিচারটা বা ফার্স্ট যে শর্তটা সেটা হচ্ছে ব্যালেন্স, দেন হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। আমি আমার কস্ট অফ ক্যাপিটাল যত মিনিমাইজ করতে পারবো আমার প্রফিট ততটা ম্যাক্সিমাইজ হবে। 1% যদি কমে তাহলে আমার ওভারঅল প্রফিটের উপরে ইম্প্যাক্টটা ফেলবে। দিস লাইক বলতে পারেন যে ডমিনো ইফেক্ট, রিপল এফেক্ট, যে একটা কমালে পুরোটা উপরে, একটা শেয়ারের ভ্যালু বাড়ানো না সবগুলো শেয়ারের ভ্যালু বাড়ানো। সো আপনি যদি কস্ট অফ ক্যাপিটাল কমায় ফেলতে পারেন, সাপোজ আপনি 100টা শেয়ার বা 1000টা শেয়ারের জন্য ইন টোটাল যদি কস্ট অফ ক্যাপিটালটা আপনার কমে, তাহলে তো প্রত্যেকটা শেয়ারে এটা ইম্প্যাক্ট করবে, ঠিক না? সো এর জন্য প্রফিটটা আলটিমেটলি ম্যাক্সিমাইজ হয়ে যাবে। সো প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে আমি যদি কস্ট অফ ক্যাপিটালকে মিনিমাইজ করতে পারি তাহলে প্রফিট ম্যাক্সিমাইজ হবে, এবং প্রফিট ম্যাক্সিমাইজ হওয়া মানে আমার ক্যাপিটাল স্ট্রাকচারটা সামনে, এটা একটা শর্ত। সলভেন্সি, আমি এমন ধরনের লোন নেব যেটাকে আমি মেনটেন করতে পারি, আমি ফেরত দিতে পারবো। আর ইন জেনারেল আমরা দেখি যে মোস্ট অফ দ্য বিগ কোম্পানিজ আর মানে নিয়ে নিয়ে মনে করেন একটা বক্স তৈরি হয়, আমার কাছে অনেক কিছু আছে কিন্তু আসলে কিছুই নেই, এবং সেটা দেখা যায় যে তারা অ্যাপ্রোপ্রিয়েটলি লোনগুলো নিয়ে সেগুলোকে কাজেও লাগে না, আমাদের রিজলভ মানে সব খেয়ে ফেলে। তো এটা এরকম অনেক বড় কোম্পানিতে আমরা দেখছি, কিন্তু ছোট কোম্পানি এই কাজ করলে ওরা টিকবে না মার্কেটে। সো ওদের জন্য এই সলভেন্সিটা খুব প্রয়োজন, যে মেইনটেন্স অফ ম্যানেজেবল লেভেল অফ ডেট। আমি এতটুকু লোন নিব যেটাকে আমি ম্যানেজ করতে পারবো, অনেক বেশি লোন নিব নিয়ে, কারণ আপনি হচ্ছে দেখা যায় যে যদি আমি কিছু ইললিগাল চ্যানেল করি তাহলে অনেক ধরনের সমস্যা থাকে, যে আপনার আন্ডার দ্য টেবিল ডিল হয় এবং লোন কিন্তু স্যাংশন হয়ে যায়, কিন্তু আসলে দেখা যায় যে সেটার জন্য 10 লাখ টাকার প্রপার্টি 50 লাখ টাকা ভ্যালুয়েশন করে লোন এটা আপনারা জানেন। সো দিস আর দ্য প্রবলেম। সো সলভেন্সি একটা ফ্যাক্টর। দেন ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি, অলরেডি এটা নিয়েও বলছি ফ্লেক্সিবিলিটি, সেটা হচ্ছে যে আপনার ফান্ড আপনি যত ইজিলি রেজ করা যায়, ক্যাপিটাল স্ট্রাকচার যদি সাউন্ড হয় ভালো হয় তাহলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি পাবেন। ওই যে ডাইলেশন যেটা আমি বললাম ওটা তখনই হবে যখন কোম্পানির গুডউইল হবে, অর্থাৎ আপনাকে যারা টাকা দিচ্ছে তারা আস্থা রাখতে পারবে। সো দেখা যায় যে এটা সম্ভব যদি ক্যাপিটাল স্ট্রাকচারটা ভালো সাউন্ড। সো ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি ইজ অলসো আ কম্পোনেন্ট টু গ্যারান্টি দ্য সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচার। সো এই চারটা মেইনলি হচ্ছে আপনার গ্যারান্টি করে যে ক্যাপিটাল স্ট্রাকচারটা সাউন্ড। আচ্ছা, থিওরিসটা আজকে আমি দেখাবো না, থিওরিসটা একটু ক্রিটিক্যাল। আমি এটা ম্যাথ করি, আপনারা বোর করছেন কিনা, ঘুম পাচ্ছে কিনা? খুব লাঞ্চের পরে অফিসে বসে থাকে, আসলে ম্যাথ কোর্সটা লাঞ্চের পরে দেওয়াটা খুব পেইনফুল। না, আমি যেটা যে ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে যদি আমি বেসিক নলেজ ডিরেক্ট ম্যাথে যাই তাহলে আসলে বোঝাটা একটু কষ্টকর হয়ে যাবে, সেই জন্য আমার কিছুটা বেসিক দেখাই দিয়ে। আচ্ছা, তো এখানে দেখেন জিনিসটা খুব সহজ একটা ম্যাথ, খুবই সহজ। সেটা হচ্ছে যে a company has a total asset of $2 million বা $20 লাখ, এবং তার ডেট আছে হচ্ছে 800,000, $8 লাখ। সামান ইকুইটি রেশিও ক্যালকুলেট করতে হবে, ওয়ান অফ দ্য লিভারেজ রেশিও। সেইখানে আমি টোটাল অ্যাসেট দেওয়া আছে 20 লাখ, টোটাল ডেট দেওয়া আছে 8 লাখ। এখন আমি যখন ইকুইটিটা বের করব, টোটাল অ্যাসেটের মধ্যে হচ্ছে আপনার যদি ডেট থাকে কিছু তাহলে বাকিটা আমার ইকুইটি, কারণ আমি তো ক্যাপিটাল স্ট্রাকচার করতেছি, সো বাকিগুলো ইকুইটি হয়ে যাবে। সো 20 লাখ থেকে 8,000 মাইনাস করে দেন, তাহলে বাকি থাকে কত? 12 লাখ। এই 12 লাখটা 100%-এর মধ্যে কত পার্সেন্ট? সো 100% হচ্ছে 20 লাখ, তাহলে 12 লাখ হবে হচ্ছে 60%। শেষ হবে, মানে ইকুইটি রেশিও হচ্ছে ইকুইটি বাই টোটাল অ্যাসেট। যা ইকুইটি আপনি পাচ্ছেন সেটা ডিভাইডেড বাই টোটাল পোর্শন, সেই পোর্শনে কতটুকু হচ্ছে ইকুইটি রেশিও, মানে ইকুইটি আছে পার্সেন্টেজটা কত সেটা আমরা এখানে বের করব। সিমিলারলি যদি ডেট রেশিও বের করতে হয় তাহলে ডেট বাই টোটাল অ্যাসেট। সো আপনার যদি ডেট রেশিও বের করতে হতো তাহলে এই 8 লাখ ডিভাইডেড বাই 20 লাখ করলে আপনি দেখতেন অ্যান্সার হলো 40%। সিমিলারলি 100 থেকে 60 বাদ দিলে 40% দিবে। সো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে যে 60% আমার কোম্পানি ইকুইটি নির্ভর,
আর হচ্ছে 40% হচ্ছে আমার কোম্পানি লোন বা ডেট নেবে, ঠিক আছে? এই হচ্ছে আপনার মনে করেন যে একটা অপটিমাম মিক্স। এবং মোস্ট অফ দ্য কোম্পানি যদি আপনি দেখেন, চেক করেন তাদের ব্যালেন্স শিট বা তাদের হচ্ছে কি বলে রিপোর্ট 60-40, 45, 55, 60-40 থাকে। আমরা এখানে যে একটা ম্যাথ করবো সেটাও দেখবেন যে 60-40 আর কি। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ আছে, এটা হচ্ছে সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট না সেটা দেখি। এখানে এই ম্যাথটা আমি চিন্তা করতেছি, এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল। সো এই ম্যাথটা আমি কোথাও রাখবো কিনা এটা দেখতে সমস্যা নেই। তার বাদে ম্যাথগুলো সবই ইজি, দেখতে কঠিন লাগলেও আপনার ম্যাথগুলো খুব ইজি। আচ্ছা, এটা আপনাদেরকে দেখায়, এটা খুব একটা কঠিন না। এখানে দেখেন XYZ কোম্পানি হ্যাজ এ ক্যাপিটাল অফ 10 লাখ টাকা বা ডলার আছে, 10 লাখ টাকা ডলার যেটা কোম্পানিজ ইবিআইটি সম্পর্কে কি আপনাদের আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, অর্থাৎ আপনি হচ্ছে যে গ্রস প্রফিটটা থেকে যখন আমরা ফিক্সড এক্সপেন্স, ভেরিয়েবল এক্সপেন্স এগুলো বাদ দিয়ে ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ক্লিয়ার করার মুহূর্তে যে ভ্যালু সেটা। তবে মজার ব্যাপার হচ্ছে ফাইন্যান্সে আপনার এরকম অনেক কোশ্চেন আপনাকে ধোকা দিবে, মানে কনফিউজ করবে এক্সট্রা ইনফরমেশন। এই ম্যাথে আসলে ইবিআইটির কোনো কাজ নাই, এটা জাস্ট আপনার মনে করেন যে আপনাকে একটু কনফিউজ করার জন্য। সো হ্যাঁ, বলতে পারেন। সো আচ্ছা, we have the following data from the capital market. So capital market থেকে আমরা কিছু ডেটা পাইছি যে কোম্পানিটা যদি তার মানে ক্যাপিটাল মার্কেট তো একটা অর্গানাইজড মার্কেট, সেখানে মনে করেন এক একটা ফান্ড আপনার যখন একটা লেভেল অফ লোন মানে ইনিশিয়েট করতেছে, তখন কিন্তু তার টেনিউর অনুযায়ী, তার ভলিউম অনুযায়ী ইন্টারেস্ট রেটটা কিন্তু ভ্যারি করে, বিভিন্ন কন্ডিশনস থাকে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদি অ্যামাউন্ট অফ ডেট 1 লাখ টাকা আপনি নেন, তাহলে ইন্টারেস্ট রেট হবে 4%। আর ইকুইটি রেটটা থাকবে, ইকুইটি রেটটা কিসের উপরে থাকবে এটা পরে আসতেছি। ইকুইটি রেটটা হচ্ছে 10.50%। আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার মনে করেন মার্কেট থেকে আপনি পাচ্ছেন, দেন ফাইন্যান্সিয়াল ম্যানেজার দেখতেছে যে আমি যদি ইকুইটি ছাড়ি বাকি অ্যামাউন্টে, তাহলে আমার এই পরিমাণ হচ্ছে ইকুইটি রেট চলতেছে মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে, বা দেখতেছি যে ইনভেস্টররা এই পার্সেন্টেজে সন্তুষ্ট। তো এরকম কিছু এই দেখেন ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, আমাদেরকে যেটা করতে হবে যে হোয়াট অ্যামাউন্ট অফ ডেট শুড বি এমপ্লয়েড বাই দ্য ফার্ম ইফ দ্য ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ ইজ ভ্যালিড। সো এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা কস্ট অফ ক্যাপিটাল ওইটা ক্যালকুলেশন করতে হবে, এবং কস্ট অফ ক্যাপিটাল যখন আমরা কস্ট অফ ক্যাপিটাল যখন আমরা ক্যালকুলেট করে ফেলবো, তখন আমরা বের করতে পারবো যে ডেট অ্যামাউন্টটা কত সেটা। ঠিক আছে, আমার কোয়েশ্চেন হচ্ছে কতটুকু ডেট আমি গ্যাদার করবো বা এমপ্লয় করবো। আচ্ছা, তার আগে থিওরিতে আমরা যদি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা দেখি, জি থিওরি সাইডে যদি আমরা আপনার ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা দেখি, তাহলে দেখেন এখানে একটা কথা বোল্ডলি লেখা আছে যে দিস অ্যাপ্রোচ সাজেস্টস অ্যান অপটিমাল ডেট টু ইকুইটি রেশিও where the overall cost of capital is minimum। তার মানে আপনি যখন মিক্স করবেন আপনার বের করতে হবে যে কোন ক্ষেত্রে আমার কস্ট অফ ক্যাপিটালটা মিনিমাম হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। যদি আপনি মিনিমামটা বের করে ফেলতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার কোম্পানির ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, কারণ আপনার মধ্যে থেকে খরচ কম থাকলে তো আমি বেশি ভ্যালু, আমার অলরেডি অ্যাসেট বেশি, আমার ভ্যালুটাও কিন্তু বেশি। সো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে মেইন ফোকাসটা হচ্ছে যে আমি যাই করি না কেন, যেটাই করি, আমার কস্ট অফ ক্যাপিটালকে মিনিমাম করতে হবে। হ্যাঁ, সো থিওরি তো আপনাদেরকে বাকিগুলো পড়াইনি, সো ওইদিকে যাচ্ছি না, জাস্ট ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের কথা যেহেতু এখানে বলা আছে। আচ্ছা, এখানে দেখেন সো হোয়াট অ্যামাউন্ট অফ ডেট, কতটুকু ডেট এমপ্লয় হবে ইফ দ্য ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ ইজ হেল্ড ভ্যালিড। তার মানে আপনি যখন ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের কথা এখানে লেখা দেখবেন, তার মানে কি আপনার কস্ট অফ ক্যাপিটালটা
মিনিমাম কোনটা সেই মিক্সটা আপনাকে বের করতে হবে। সেই মিক্সটাই আমরা এখন বের করব। দেখেন প্রথমে ইকুইটি ছিল কত 10 লাখ, ঠিক না? সো আবার যদি কোশ্চেনটাই যাই তাহলে দেখেন প্রথমটাই কিছু নাই, অ্যামাউন্ট অফ ডেট নাই, সো ইন্টারেস্ট রেট ফাঁকা, যেহেতু রেট নাই, আর ইকুইটি রেটটা আছে হচ্ছে 10%। এখন এখানে একটা পার্সেন্টেজ সাইন হবে, আমি ভুলে গেছি। আচ্ছা, এটা আমি ঠিক করে আবার আপনার পোর্টালে আমি আপলোড করব। এটা আপনার হচ্ছে বই থেকে নেওয়া, আমি পরের টেবিল বানিয়েছি, এখানে একটু মিস্টেক হয়েছে, মানে আমি সিমিং একটা বিষয়। এটা কিন্তু পার্সেন্টেজ, যে সবগুলোই পার্সেন্টেজ। রেট তো লেখাই আছে। আচ্ছা, সো এখানে দেখেন ডেট যদি 0 হয় তাহলে বাকি পুরোটা ইকুইটি। কারণ হচ্ছে দেখেন এখানে হচ্ছে বলাই আছে ক্যাপিটাল হচ্ছে 10 লাখ, সো ডেট 0 হলে বাকি পুরোটা ইকুইটি, তার মানে পুরোটা ইকুইটি বেস। সো এখানে দেখেন 10 লাখ হচ্ছে আমার ডেট, ইকুইটি, ডেট হচ্ছে আমার 0, সো কস্ট অফ ডেট নাই কোনো, বা মানে কস্ট অফ ডেটের এগেইনস্টে হচ্ছে যে ইন্টারেস্ট রেটটা সেটা তো এখানে নাই, যেহেতু ডেটই নেই। দেন হচ্ছে ইকুইটির উপর আমার টেবিলে দেওয়া ছিল হচ্ছে, আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে পাশাপাশি এই ম্যাথটা করে আমরা শেষ করব। বোর হচ্ছে না, কোর্সটা একটু বোরিং। থিওরি ভালো পাবো, বিভিন্ন 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 কালার দিয়ে কালার বুক করবো, মার্ক বেশি দিবা। ওই আমাদের সাজিদ দিয়ে আছে, হ্যাঁ যদি বাংলা দেন, হ্যাঁ এটার মধ্যে গ্রাফ আঁকবো, প্রত্যেকটা তো নাম্বার পাবো, সবাই গ্রাফ দেখবে নাম্বার তো বেশি। 26 চিনি না, সাজিদকে সাবজেক্ট দেখে। এখানে টোটাল ক্যাপিটাল তো হচ্ছে আমার 10 লাখ, সো রেট হচ্ছে 0, তার মানে হচ্ছে আমার ইকুইটি বাকিটা, সো ইকুইটির উপর 10%, তার মানে হচ্ছে 10 লাখের 10% মানে 1 লাখ। সো কস্ট অফ ইকুইটি 4 × 1 মানে হচ্ছে আপনার 1 লাখ। সো টোটাল কস্ট অফ ক্যাপিটাল হবে হচ্ছে অলওয়েজ এই দুইটা, যে কস্ট অফ ইকুইটি এন্ড ডেট, এই দুটো যোগ। কারণ আমি হচ্ছে আপনার কি করতেছি, ইকুইটি কস্ট অফ ক্যাপিটালটা বুঝলাম না। কস্ট অফ ক্যাপিটালটা হচ্ছে আপনার, মানে আপনি যে ফান্ডটা নিচ্ছেন আপনি ইকুইটি না, সেটা না, ওই যে এখানে 1 × 4 ইকুয়াল টু, ও আচ্ছা আচ্ছা, 1 × 4 মানে হচ্ছে এই 1 × 4, এটা সুবিধার জন্য আমি দিয়েছি। মানে ইকুইটির সাথে কেই গুণ করবেন আর ডেটের সাথে কেডি গুণ করবেন। গুণ করলে কি হবে, এই ডেটের উপর কি আপনি ইন্টারেস্ট রেটটা, কিন্তু এই লোনের উপর তার পার্টিকুলার ইন্টারেস্ট রেটটাই তো ফেরত দিবেন যার কাছ থেকে লোনটা নিছেন। সো এই টোটাল এটা গুণ করে কত হচ্ছে, সেটা মানে কত কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে। সো এখান থেকে দেখেন 10% ইকুইটির উপর হচ্ছে 1 লাখ, সো টোটাল ডেট তো নাই 0, সো হচ্ছে টোটাল কস্ট অফ ক্যাপিটাল এখানে মানে 1 লাখ। ঠিক আছে, এটা কি বুঝছেন? না বুঝলে আমাকে আবার বলতে হবে। আবার দেখেন পরেরটা, দেখেন আমার টোটাল, হ্যাঁ পরেরটা দেখাচ্ছি, টোটাল তো ছিল কত 10 লাখ। সো 10 লাখের মধ্যে এখন আমি যদি দেখি ডেট হচ্ছে 1 লাখ, তাহলে বাকিটা কি আমি ইকুইটি, সো বাকিটা সেই 9 লাখ হচ্ছে আমি। সো টোটাল দুটো মিলে 10 লাখ, সো 1 লাখ যদি ডেট হয় 9 লাখ কোনটা,
কিভাবে আসলো নিচে? ও আচ্ছা, হ্যাঁ আমি বলতেছি। আমি সেটা হচ্ছে দেখেন এখানে বলা আছে যে হ্যাজ এ ক্যাপিটাল অফ 10 লাখ। সো এই 10 লাখের মধ্যে ইকুইটি আর ডেট পোর্শনে বিভক্ত আছে। সো যদি আমার ডেট 10 লাখই হয় তাহলে ইকুইটি 0 হবে, কারণ টোটালটা হচ্ছে আপনার আমার টোটাল যে অ্যাসেট সেই অ্যাসেটটা হচ্ছে আপনার টোটাল যে অ্যাসেট সেই অ্যাসেট ভ্যালুটা হচ্ছে আমার 10 লাখ, মানে 10 লাখ ক্যাপিটাল আমার ফান্ড আছে। সো এর মধ্যে থেকে আমি কতটুকু আমার নিতে হবে, মনে করেন আমার নিতে হবে, সো এর মধ্যে থেকে আমি কতটুকু ডেট গ্যাদার করবো আর কতটুকু ইকুইটি গ্যাদার করবো সেটার উপর আমি একটা ডিসিশন নিচ্ছি। সো ডিসিশন নেওয়ার সময় আমি যেটা দেখলাম যে আমার ইকুইটি যদি একটা পার্টিকুলার মানে এক্স হয়, হ্যাঁ, তাহলে আমার বাকি ডেটটা হবে ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 100, মানে টোটাল। সো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে আপনার কোনো ডেট নাই, তাহলে পুরো 10 লাখটাই কি ইকুইটি হয়ে যাবে না? সেকেন্ডে যখন ডেট 1 লাখ হচ্ছে তাহলে বাকি থাকে কত? 9 লাখ। সেই 9 লাখটা আমার পুরো ইকুইটি হচ্ছে। আচ্ছা, ম্যাথে কি আবার এরকম করে দিবেন যে মানে ইকুইটি দিবেন, ডেট দিবেন, এরকম হবে? না না, ম্যাথ থাকবে এরকম। আপনার যেটা করতে হবে প্রত্যেকটা কেসে এই 10 লাখ থেকে ডেটটাকে মাইনাস করলে আপনি ইকুইটি পাবেন। আবার এই 10 লাখ থেকে যদি এটা মাইনাস করবেন 8 লাখ পাবেন, সেটা ইকুইটি। আবার হচ্ছে আপনার এই 10 লাখ থেকে যখন 3 লাখ মাইনাস করবেন তখন সেই 7 লাখটা হচ্ছে ডেটটা মাইনাস করলে বাকিটা ইকুইটি। বাকিটা ইকুইটি, মানে দুইটা ইকুইটি এন্ড ডেট। আমি প্রথমে আপনাদেরকে বলছি যে ক্যাপিটাল স্ট্রাকচারে ক্যাপিটাল মিক্স মানে হচ্ছে ডেট এন্ড ইকুইটি। এটার বাইরে আপনারা ভাবারই দরকার আমি নেই। জিজ্ঞেস করছি যে আমার কোশ্চেন আমার দেখা যাবে যে ইকুইটি দিয়ে দিচ্ছে, ডেট দিয়ে দিচ্ছে, তবে এরকম করবে না। না, এখানে যেটা চেঞ্জ হতে পারে, যেটা আপনাদের বলে দিতে পারি, সেটা হচ্ছে এখানে আমি অ্যামাউন্ট অফ ডেট দিছি, এখানে আমি অ্যামাউন্ট অফ ডেট না দিয়ে অ্যামাউন্ট অফ ইকুইটি দিই। এটাই জিজ্ঞেস করতেছি, করবেন নাকি? এটাও করতে পারি আর কি, করতে পারি। কিন্তু একই মানে মেক্স মানে সেন্স কিন্তু সেমই করে, নাও করতে পারি আর কি। এটা মুডের উপর ডিপেন্ড করবে আর কি, করবো কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, মানে যেটাই করবেন তার অপোজিটটা হচ্ছে বাকিটা শেষ। মনে করেন অ্যামাউন্ট অফ ইকুইটি যদি 1 লাখ হয় তাহলে ডেট হবে 9 লাখ, যদি সেক্ষেত্রে আমি অ্যামাউন্ট অফ ইকুইটি দিলাম। ম্যাথটা পুরোপুরি আমি একবার আপনাদেরকে দেখাই দিই, তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। টাইম চলে যাচ্ছে। আচ্ছা, সো আচ্ছা দেখেন, সো এখানে 9 লাখ হচ্ছে আমার ইকুইটি, আর হচ্ছে যদি 9 লাখ যখন 1 লাখ ডেট হবে তখন বাকিটা কত? 9 লাখ। সেই 9 লাখ আর 1 লাখ মিলে কিন্তু সেই 10 লাখ আছে। সো এখন এই 9 লাখ ইকুইটির মধ্যে কে ই যে ভ্যালুটা, মানে যে রেটটা, মানে ইকুইটি রেটটা, সেটা হচ্ছে 10.50%। এখন আপনার 10.50% হচ্ছে 9 লাখের উপর যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে 94,500, অর্থাৎ এই 9 লাখ ইনটু 10.5%। 0.105, এখানে কিন্তু আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে একটা জিরো বেড়ে যাবে, ম্যাথ ভুল হয়ে যাবে, মানে পার্সেন্টেজে কনভার্ট করে নিতে হবে। আমি যখন আপনাদেরকে যদি সাজেশন দিই তখন আমি জাস্ট ওই ইয়া করে দেবো, 0.105 করে দেবো। হ্যাঁ, পার্সেন্টেজটা কি 0.15 হবে? হ্যাঁ 10.5, তাহলে আপনার 0.105 হচ্ছে। আচ্ছা, এই দুটাকে যদি আপনি গুণ করেন তাহলে আসবে হচ্ছে 94,500। সিমিলারলি আবার যদি 11% এই 8 লাখের উপরে গুণ করেন তাহলে আপনি পাবেন হচ্ছে 88। 11.6 গুণ করেন 7 লাখের উপর, আপনি পাবেন হচ্ছে 81,200। সো মোট কথাই হচ্ছে ইকুইটির সাথে কেই, ডেটের সাথে এবি, এই দুটো গুণ করে আপনার এই দুটো টেবিল রেডি করতে হবে। মানে জিনিসটা কি কঠিন লাগতেছে? মানে এটা হচ্ছে আপনার ক্যাপিটাল স্ট্রাকচারের সবচেয়ে সামারাইজড ম্যাথ, এই একটা দিয়েই সব হয়ে যায়। আর হচ্ছে এটা সবচেয়ে ইজিয়েস্ট, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট। এবং এটা আমিও আমি নিজেও করছিলাম আমার টাইমে, এর জন্য আর কি আপনাদেরকেও দেখাচ্ছি, মানে এটাই হচ্ছে মেইন। আচ্ছা, সো সিমিলারলি ডেট যদি আমরা আবার যদি 4 নাম্বারটাই দেখি, তাহলে ডেট যদি হয় হচ্ছে আমার 3 লাখ, তাহলে বাকি 7 লাখ হবে হচ্ছে আমার ইকুইটি, ঠিক না? এইবার দেখেন আপনি এই যে
এই দুইটাকে যোগ করছি 9,94,500 যোগ 400 98,500 88,000 যোগ 8,000 96,000 81,200 যোগ 13,500 94,700 এভাবে করে আমরা এটাকে রেডি করছি। করার পর এখন আপনি আমাকে বলেন যে কোনটা সবচেয়ে লো ভ্যালু, কস্ট অফ ক্যাপিটাল কোনটাই লো, মানে আচ্ছা এটা কি বুঝছেন কি না? বুঝতে পারছি, দেখা যায় না, দেখা যাচ্ছে না? ক্লিয়ার দেখতে পারি না। আচ্ছা এখন দেখেন এখানে সবচেয়ে কম কস্ট অফ ক্যাপিটাল কোনটা? 94,400 সবাই এগ্রি করতেছি। সো 94,400 যে ক্যাপিটাল মিক্সটা সেটা দেখেন 60% 40%, 6 লাখ 4 লাখ। সেই 60% ইকুইটি আর হচ্ছে 40% ডেট নিয়ে যদি আপনি আপনার এই সিনারিওতে ক্যাপিটাল মিক্সটা করেন, ক্যাপিটাল স্ট্রাকচার ডিজাইন করেন, তাহলে আপনার জন্য যে ডেটটা নিতে হবে বা ইমপ্লয় করতে হবে সেটার ভ্যালুটা হচ্ছে 6 লাখ টাকা। এটাই আমার কোশ্চেনে চাইছিল যে what amount of debt should be employed by the firm if the traditional approach is held valid. মানে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এটা থিওরি ক্যাপিটাল স্ট্রাকচারে, এই অ্যাপ্রোচটা বলে যে বা স্টেটমেন্ট দেয় যে তুমি যাই করো না কেন, যাই করো যেভাবেই তুমি ডিজাইন করো, তোমার কস্ট অফ ক্যাপিটাল কম হবে, মিনিমাম কস্ট অফ ক্যাপিটাল তোমাদের ক্যাপিটাল স্ট্রাকচার। এই এরকম ম্যাথ পরীক্ষা থাকতে পারে। হ্যাঁ এটাই থাকবে, এটাই থাকবে। আর লেসটা আছে না 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 আমি হচ্ছে আচ্ছা ইয়াটা একটু অফ করে দিই। এটাই ভালো। এটা না